আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি-স্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদের রবু। মূলত ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির নানা দিক নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব দেশের মেডিকেল সার্ভিসেস এবং স্বাস্থ্য খাতের নানা দিক নিয়ে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন আলোক হেলথ কেয়ার এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব লোকমান হোসেন। জনাব লোকমান হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। জি, আমরা একটু শুরুতেই আলোচনাটা করতে চাই, যেহেতু আজ বিশ্ব প্রবীণ দিবস, তো বাংলাদেশে প্রবীণদের অবস্থা, তাদের স্বাস্থ্যসেবা নেয়ার ক্ষেত্রে কিংবা স্বাস্থ্যের ক্ষেত্রে তাদের যে অবস্থা, সে সম্পর্কে যদি একটু আপনি জানাতেন, যেহেতু আপনি এই সেক্টরের সঙ্গে আছেন, সে বিষয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। এটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমরা কথা বলছি। আমাদের আজকে পৃথিবীর মধ্যে 32তম প্রবীণ দিবস জাতিসংঘ ঘোষিত। আমাদের এই বাংলাদেশে প্রায় সরকারি জরিপ অনুযায়ী 9 থেকে 10% মানুষ প্রবীণ। ইতিমধ্যে আমাদের গড় আয়ু বেড়েছে 72.7 মনে হয়, বা 72.4 বছর এখন গড় আয়ু। তা আমাদের প্রবীণদের নিয়ে সরকার কাজ করছে। আপনি জেনে খুশি হবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে 96 সালে এটার পদক্ষেপ গ্রহণ করে। তখন থেকে বয়স্ক ভাতা শুরু হয়। 97-98 অর্থ বছরে মনে হয় বাজেট আসে। এখন আমাদের প্রায় অর্ধ কোটিরও উপরে মানুষ, 57 লক্ষ মানুষ মনে হয় এখন বয়স্ক ভাতা পাচ্ছে। আর প্রবীণদের জন্য একটি হাসপাতাল আছে, 92টা শাখা আছে। আমাদের আগারগাঁয়ে, ঢাকার আগারগাঁয়ে একটা প্রবীণ হিতৈষী সংঘ হয়েছিল 1960 সালে। এক ডাক্তার তার বাড়িতে ধানমন্ডিতে শুরু করেছিল, সম্ভবত ডাক্তার এ.কে.এম. ওয়াহেদ উনি শুরু করেছিলেন। সেইটা সরকারিভাবে পৃষ্ঠপোষকতায় এখন প্রবীণ হাসপাতাল এবং প্রবীণ হিতৈষী সংঘ হিসেবে পরিচিত, এবং এটার 92টি শাখা সারা বাংলাদেশে আছে। আর 262টা উপজেলায় কিন্তু সরকারের বয়স্ক ভাতাগুলো দিচ্ছে। শুরু হয়েছে, কিন্তু যথেষ্ট মানে সন্তোষজনক না হলেও শুরু হয়েছে। তা আমি মনে করি যে সরকারের পাশাপাশি আমরাও কাজ করে যাচ্ছি। সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আমি মনে করি যে আপনি দেখেন, আমরা যদি এয়ারপোর্টে যাই, সেখানে কিন্তু যারা ডিজেবল মানুষ তাদের জন্য একটা লাইন থাকে। আমি মনে করি যে শুধু প্রবীণদের জন্য করতে গেলে অনেক সময়ের দরকার। আমরা প্রবীণদের সহযোগিতা বা তাদের কর্মদক্ষতার কারণেই কিন্তু এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। তাদের কর্মদক্ষতায় কিন্তু আমাদের আজকের বাংলাদেশ আমরা যেটা ভোগ করছি। তো অতএব আমি মনে করি একজন সাধারণ মানুষ হিসেবে প্রবীণরা আমাদের বাইরে নয়, কারো বাবা, কারো মা, অথবা সে কোনো নিঃস্ব হইতে পারে, তার সন্তান না থাকতে পারে। আমাদের একটা এই অংশটাকে আমরা বিশালভাবে গুরুত্ব দেওয়া উচিত। অন্যান্য ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে, যেমন আপনাদের প্রতিবন্ধীদের ব্যাপার আছে, অনাথ মানুষের ব্যাপার আছে। এগুলাকে আমরা যদি সরকার যদি বিভিন্ন বাজেটের মধ্যে একটা অংশ করে দিয়ে দেয়, তাহলে এগুলা ব্যবস্থাপনার মধ্যে আসবে। আপনি যেটি বললেন যে সরকারিভাবে প্রবীণদের স্বাস্থ্য সেবার জন্য উদ্যোগ আছে, কিন্তু বেসরকারিভাবে আমরা এই উদ্যোগগুলো খুব বেশি দেখছি না। তো সেক্ষেত্রে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল প্রবীণ সহ যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী কিংবা যারা কম আয়ের মানুষ, তাদের জন্য কোনো বিশেষ সুবিধা রেখেছে কিনা? এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি স্বাস্থ্য সেবক হলেও আমি কিন্তু কি বলবো যে এটা পরিশীলিতভাবে চলার চেষ্টা করি। যেমন আমাদের গরিব দুঃখী কিন্তু আমাদের অংশ, প্রবীণ একটু অংশ, একটু আগেই বলতেছিলাম। আমাদের আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালে 10 টাকায় প্রতীকী মূল্য 10 টাকা নিই আমরা। 10 টাকা নিয়ে একজন মানুষ সকাল 8টা থেকে 2টা পর্যন্ত, সে প্রবীণ হোক, দুস্থ হোক, গরিব হোক, সে যদি বলে আমার কাছে টাকা নাই, তাহলে আমার ফ্রি ডেস্ক আছে। 30 টাকায় সকাল 8টা থেকে 3টা পর্যন্ত যে কোনো ধরনের মানুষ গিয়ে, ধনী গরিব কিছু, প্রবীণ কিছু ব্যাপার নাই, সেখানে যেয়ে দেখাইতে পারে। আরও জেনে খুশি হবেন, যে সমস্ত ডাক্তারদের ভিজিট 700-800 টাকা, তাদের কিন্তু আমরা 24 ঘন্টাই
আমাদের একজন বা দুইজন ডাক্তার থাকে যে 200 টাকায় ডাক্তার দেখাইতে পারে। অতএব আমরা যে সরকারের পাশাপাশি কাজ করছি না তা না, কিন্তু আমাদের আরও জেনে খুশি হবেন, আমার দুটি হাসপাতাল, একটি আমার টাঙ্গাইলের ঘাটাইলে, ঢাকা আরেকটি ঢাকাতে। টাঙ্গাইলের ঘাটাইলেও কিন্তু 2টি বেড ফ্রি আছে গরিব দুস্থদের জন্য। সেখানে গরিব দুস্থ প্রবীণ যে কেউ আসতে পারে, কিন্তু একটা সিস্টেম আছে। যেমন কোনো ডাক্তার যদি বলে রুগীটা দুস্থ, কোনো জনপ্রতিনিধি যদি বলে যে দুস্থ, তাহলে সিট খালি, ওই 2টা বেড খালি থাকলে অবশ্যই সে পাবে। আরেকটা হলো যে আমাদের 1000-এর উপরে আমার কর্মকর্তা কর্মচারী আছে, কর্মী আছে, তাদের আত্মীয় স্বজন হতদরিদ্র থাকলে তারা ওই 2টা বেড প্রায়, তাহলে কিন্তু আমি আমার টোটাল বেড যদি চিন্তা করেন 130 বেড, টাঙ্গাইলে 30টা, ঢাকাতে 100, আমি 130টার মধ্যে 4টা বেড আমি কিন্তু ফ্রি দিচ্ছি। অতএব আমরা গরিবদের জন্য কাজ করছি না তা না, কিন্তু তা আমি মনে করি আমাদের এটা প্রবীণরা আজকে যে যারা নবীন, আগামী দিনে তারা প্রবীণ, আমি এক সময় প্রবীণ হব, তাহলে আমার ব্যবস্থাটা কি হবে, ওই কল্পনার থেকে প্রবীণদের জন্য আমাদের এখানে ব্যবস্থা আছে। আর আমরা যারা 30 টাকা বা 10 টাকায় রুগী দেখালো, মানে ডাক্তার দেখালো, তারা কিন্তু অর্ধেক মূল্যে তারা টেস্টের সুবিধাটা পায়। আর তাছাড়া তো আপনি দেখেন এই যে 15ই আগস্ট, 17ই মার্চ, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 1লা মে, আমরা কিন্তু বিভিন্ন পর্বণে, বিশ্ব ডায়াবেটিক দিবস, হার্ট দিবস, এই সমস্ত কিডনি দিবস, এই সমস্ত দিবসে কিন্তু আমরা ফ্রি ক্যাম্প করি, যেন কোনো মানুষই চিকিৎসার বাইরে না থাকে। আপনি যেটা বলছিলেন যে এই যে কিডনি, হার্ট, ডায়াবেটিক্স, এগুলো তো প্রবীণদের মধ্যে এখন সবচেয়ে বেশি, তো তাদের জন্য কম খরচে, সেটা সরকারিভাবে এবং বেসরকারিভাবে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, তারা যাতে কম খরচে এই সেবাটা পায়? আসলে একটা দেশের অভিভাবক, অর্থাৎ সকল ভালো মন্দ বিচার বিশ্লেষণের জন্য সরকার, ওনারা সরকারে, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রবীণদের জন্য সুযোগ সুবিধা আসছে, বয়স্ক ভাতা, দুস্থ ভাতা, এবং যারা প্রবীণ, আপনি জেনে খুশি হবেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিন্তু প্রায় 57,1000 মানুষকে মনে হয় বয়স্ক ভাতা দিচ্ছে, এবং 8টি প্রবীণদের জন্য আবাসন তৈরি হচ্ছে। এগুলা যদিও একটা দেশের জন্য কম বলা যাবে, কিন্তু আমরা তো আসলে এই চিন্তা চেতনার বাইরে ছিলাম। সেখান থেকে যে সরকার পদক্ষেপ নিয়েছে, আমার বিশ্বাস প্রতি বছরই এটা ডেভেলপমেন্ট হবে। আর পাশাপাশি আমরা কিন্তু সরকারকে ফলো করি, সরকারের গাইডলাইন ফলো করার চেষ্টা করি, এবং আমাদের মুসলমান হিসেবে কোরআন হাদিসের কথা বলা আছে যে আমি পার্শ্ববর্তী লোককে যদি অভুক্ত অবস্থায় রাখি তাহলে কিন্তু হবে না। তা আমি মনে করি সরকার কাজ করছে, আমরাও আমাদের আমাদের সচ্ছলতা বাড়ার সাথে সাথে একটা অংশ বাজেট কিন্তু প্রবীণদের জন্য আসবে, দুস্থ মানুষের জন্য আসবে, এভাবে কিন্তু আসবে। আমি আশাবাদী মানুষ। আমি কথা হলো কি করেছি সেটা না, কি করতে হবে সেটা নিয়ে চিন্তা করতে চাই। তো আমরা এই ব্যাপারে আপনার আরও আলোচনা শুনবো, তবে তার আগে একটি বিরতি নিচ্ছি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি-স্টক অনুষ্ঠান। আমরা বিরতির পর আবারও ফিরব, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি-স্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি দেশের স্বাস্থ্য ব্যবস্থার নানা দিক নিয়ে। আমাদের সাথে আছেন আলোক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক জনাব লোকমান হোসেন। জি, আমরা আলোচনার যে বিষয়টা করছিলাম যে এই যে প্রবীণদের জন্য যে নানা সুযোগ সুবিধা এবং কম খরচে তাদের স্বাস্থ্যসেবা, সেই বিষয়টি সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তারাও এগিয়ে আসতে পারে, তার উদাহরণ কিন্তু আপনারা তৈরি করেছেন। তো এবার একটু আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে আমরা খেয়াল করেছি যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল বাংলাদেশের অন্যান্য যেগুলো হাসপাতাল আছে কিংবা ডায়াগনস্টিক সেন্টার আছে তাদের চেয়ে কিছুটা বিপরীত পথে হাঁটছে। বিশেষ করে বিভিন্ন টেস্টের খরচ এবং অপারেশনের কস্ট, এগুলো কিন্তু আপনারা ওপেন জানিয়ে দিচ্ছেন, বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে বা বিভিন্ন মাধ্যমে আপনারা জানাচ্ছেন, যেখানে বাংলাদেশের বেশিরভাগ প্রতিষ্ঠানগুলো
এই খরচটাকে হাইড করতে চায়, সেখানে আপনাদের এই যে ওপেন করে সবাইকে জানানো স্বচ্ছতার যে বিষয়টি, এই পেছনে আসলে কোন কোন বিষয়গুলো কাজ করেছে? ধন্যবাদ। একটা বর্তমান সময়ের একটা আলোচিত প্রশ্ন আপনি আমাকে করেছেন। কীরকমভাবে আপনি দেখেন যে সরকার দ্রব্যমূল্যের দাম নিয়ে সরকার নজর দিয়েছে, খুব গভীরভাবে নজর দিয়েছে। কয়েকটি পণ্যের দাম সরকার বেঁধে দিচ্ছে। ইতিমধ্যে আপনার চিনির দাম বেঁধে দিয়েছে, আপনার বাজারে কিন্তু ক্রাইসিস হচ্ছে। আমি মনে করি যে আমি স্বাস্থ্যসেবা করি, আমার গভীরভাবে এই গত 27 বছর আমি গভীরভাবে লক্ষ্য করেছি যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় বিশ্বাসের জায়গায় কম। মানুষ একে অপরকে বিশ্বাস তো আমরা করি না। সেটা বিভিন্ন পেশায়, যেমন মানুষ পুলিশের কাছে যাইতে ভয় পায়, উকিলের কাছে যাইতে ভয় পায়, নেতার কাছে যাইতে, এরকম একটা আস্থার সংকট আছে। সেই জন্য আমি গভীরভাবে লক্ষ্য করেছি এবং আমাদের গণমাধ্যমগুলোর জরিপ, বাংলাদেশ সরকারের জরিপ, যে আমাদের বৃহৎ একটা অংশ, লাইকে আমরা যদি মনে করি যে সরকারের যে স্বাস্থ্য খাতে বাজেট আছে 36,000 কোটি টাকা, সমপরিমাণ টাকা আমাদের বিদেশে চলে যাচ্ছে চিকিৎসার নামে। তো আমরা ওটাকে বলি মেডিকেল ট্যুরিজমের জন্য মাধ্যমে চলে যাচ্ছে পার্শ্ববর্তী দেশগুলোতে বেশিরভাগ। তা এই বিশ্বাসের জায়গা ফিরিয়ে আনতে হলে প্রথম আমাদের হসপিটালের কোয়ালিটি বাড়াতে হবে। আমি কোয়ালিটি তো মানুষকে না দেখলে বুঝবে না। সরকার তদারকি করছে, আমরা সেই অনুযায়ী কারেকশন হচ্ছি। পাশাপাশি এই আস্থার জায়গাটা ফেরত আনতে হলে আমরা মূল্য নির্ধারণটা না করলে হবে না। আমার প্রতিষ্ঠানে আমি ডাক্তারদের সাথে, বিশেষজ্ঞ ডাক্তার সার্জনদের সাথে কথা বলে আমরা একটা প্যাকেজ রেট দিয়েছি। আপনি জেনে খুশি হবেন যে অন্যান্য কর্পোরেট হাসপাতাল বা আমার চেয়ে যদি কাউকে উন্নত মনে করেন, সেই উন্নত হাসপাতালগুলার 1/3 বা কোনো কোনো ক্ষেত্রে অর্ধেক, কোনো কোনো ক্ষেত্রে 30%, 40% আমরা আমাদের বাজেটগুলো। তা আমি চাই যে সকল আমাদের পেপার এটা কিন্তু ছিল সাশ্রয়ী মূল্য এবং হতদরিদ্রের জন্য ইকোনমি প্যাকেজ। অর্থাৎ কি, হতদরিদ্রদের জন্য তো আমাদের ব্যবস্থা আছেই, আমরা সেই গরিব মানুষের জন্য ব্যবস্থা করতেই পারবো। সাশ্রয়ী প্যাকেজ মানে আমাদের বিশ্বাস করে আসুক, তারা যাচাই বাছাই করে আসুক, আমার এখানে যদি অপারেশন করে হাসপাতাল সুবিধা নেয়, সেইখানে আপনি ধরেন একটা যদি উল্লেখ করি যে একটা সিজারিয়ান অপারেশন আমাদের 40 থেকে 60,000 টাকা লাগে, এটা ইকোনমি প্যাকেজে, সেটা যদি প্যাকেজে ভর্তি হয়। বড় হাসপাতালগুলোতে 1 লাখের উপরে লাগে, 1.5 লাখ 2 লাখ টাকাও লাগে। সেই ক্ষেত্রে আমরা চাই যে দেশের মানুষের জন্য টাকাটা অন্ধকারে ব্যয় না হয়, কোনো অতিরিক্ত মুনাফা যেন না করি। আমি চাই বেশি সেল হবে, কম লাভ হবে, অর্থাৎ আমার পুষিয়ে যাবে। সেই জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি। আপনি ইতিমধ্যেই দেখেন যে আমাদের বাংলাদেশের ব্যবসায়ীদের বিপক্ষে যাব না আমি, তবে এইটা যাব যে সব কিছু নিয়ন্ত্রিত থাকা উচিত। আরেকটা কথা আপনি জেনে খুশি হবেন, আমাদের সিঙ্গাপুরের মতো চার্জ কেন আমাদের আসবে? আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে আমাদের ডায়াগনস্টিক বেড ভাড়া, কেবিন ভাড়া, অপারেশন থিয়েটার চার্জ এগুলো হতে পারে। পাশাপাশি ডাক্তারদের চার্জগুলোও কিন্তু নিয়ন্ত্রিত হওয়া উচিত, যে এই লেভেলের ডাক্তার এর উপরে নিতে পারবে না, এই লেভেলের সামাজিক অবস্থাটা বিবেচনায়। রাইট। ওইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা চলে আসবে, আমাদের মধ্যে দায়িত্ববোধ চলে আসবে এবং আমরা যত্নশীল হব। আমি মনে করি যত্নশীল যত হব তত রোগী আমাদের প্রতি লয়াল হবে এবং আমাদের যে মুনাফার অংশটা কম কম করেও কিন্তু বেশি সেল করে অনেক সেল করা যায়। সেই জায়গা থেকে আমরা এই রেটে আসছি আর কি। আমার একটি জিজ্ঞাসা, এটা সাধারণ মানুষের অনেকেই আমাদের কাছে জানতে চান, যেটি হচ্ছে যে এখন তো বিশ্ব এগিয়ে যাচ্ছে এবং বিশ্বমানের প্রযুক্তি বলেন, যন্ত্রপাতি বলেন, সবই তো এখন বাংলাদেশের চিকিৎসার ক্ষেত্রেও আসছে। তাহলে তারপরেও কেন মানুষ প্রতি বছর, আপনি যেটা কিছুক্ষণ আগে উল্লেখ করলেন যে চিকিৎসার জন্য দেশের পার্শ্ববর্তী দেশে যাচ্ছে, এই প্রবণতাটা কেন আসলে ঠেকানো যাচ্ছে না? আমাদের দুর্বলতাটা আসলে কোন জায়গায়? আমি আপনাকে আগেই বলেছি যে আমাদের বিশ্বাসের জায়গাটা কমে গেছে, আমরা একে অপরকে বিশ্বাস করি না। আপনি যদি আমার কাছে যান তাহলে আপনি মনে মনে হয়তো চিন্তা করবেন যে ভাইকে অতিরিক্ত বিল রাখবে কিনা, সেই জায়গাটা। আমি মনে করি যে আমাদের ওই জায়গায় ফিরে আসতে হইলে
আমাদের ডাক্তারের সংখ্যা বাড়াতে হবে, বিশেষজ্ঞ ডাক্তারদের সংখ্যা আমাদের দেশে কম এবং কোয়ালিটি হাসপাতালের সংখ্যাও কম। আপনি কয়েক মাস আগে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কিন্তু বলেছেন জি। কোয়ালিটি ডেভেলপমেন্টের জন্য অভিযান চলছে, জি। সিলগালা চলছে। এটা কিন্তু ভালো উদ্যোগ। জি। আমাদের বিশ্বমানের যন্ত্রপাতির কথা বলেছেন, বিশ্বমানের যন্ত্রপাতি কত পার্সেন্ট হাসপাতাল ব্যবহার করে, জি। তাদের যে সেটআপটা বা আমাদের যে সেটআপটা বিশ্বমানের কতটুকু, কতগুলো হাসপাতাল আছে। জি, জি। তো সেই জায়গায় আরেকটা সবচেয়ে দুর্বলতা হলো, আমি বিশ্বের 25টা দেশে গিয়েছি, 17টা দেশে গেছি চিকিৎসা ব্যবস্থা দেখার জন্য। জি। আমরা ব্যবহারে তলানিতে, জি। আমাদের এই ব্যবহার পরিবর্তন করতে হবে। জি। কাউন্সিলিং এর সংখ্যা বাড়াতে, একটা রোগীকে আমরা ভালো করে বুঝিয়ে দেই না, জি। যার কারণে অবিশ্বাস থেকে তারা ইন্ডিয়া চলে জি। যায় বা থাইল্যান্ডে চলে যায়। পাশাপাশি তো আমরা দেখছি যে অনুমোদনহীন অনেকগুলো হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার চলছে, অভিযান চলছে, এগুলোও তো ওই আস্থাহীনতাকে আরো জোরালো করছে। এটা অবশ্যই সত্য কথা বলছেন, এটা উপলব্ধির কথা বলেছেন যে আমাদের অনুমোদনহীন হসপিটাল, এটা সরকারের দায়িত্ব। আমি মনে করি যে সরকার যেভাবে কাজ করে যাচ্ছে, যে দিনরাত কাজ করছে, কিন্তু আপনার স্বাস্থ্য অধিদপ্তর দিনরাত কাজ করছে, কিন্তু কিছু লোকবলের কারণে হয়তো সময় মতো পদক্ষেপ নিতে পারছে না। আস্তে আস্তে এগুলো কারেকশন হবে। তা আমি মনে করি যে বেসরকারি স্বাস্থ্যসেবক হিসেবে আমি মনে করি সরকারি গাইডলাইনটা খুবই জরুরি। কোন মানের হাসপাতাল এলাউ করবে, কোন ধরনের যন্ত্রপাতি এলাউ করবে, কোন ধরনের হাসপাতালে অপারেশন করা যাবে, কোন ধরনের করা যাবে না, এইগুলো যে বিচার বিশ্লেষণ করে সরকারি একটা গাইডলাইন হলে স্বাস্থ্য ব্যবস্থা ডেভেলপ হয়ে আসবে বলে আমি মনে করি। আমার একেবারে শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে আলোক হেলথ কেয়ার এবং হাসপাতাল, তাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কি? আসলে মানুষ যদি আয়ু পায় তখন কিন্তু তাদের আশা থাকে। আল্লাহ তাআলাই বলেছেন যে তুমি আমার কাছে আশা করো এবং তদনুযায়ী কাজ করো। সেই আশা তো আমাদের আছে। আমি চাই একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে, একটা সচ্ছল মানুষ হিসেবে প্রতিটা মানুষ যেন চিকিৎসার আওতায় আসে এবং অকালে বৃথা যেন কারো জীবন নষ্ট না হয়। চিকিৎসার আওতায় আসবে এবং আমরা চেষ্টা করব তাকে সর্বোচ্চভাবে সুস্থ রাখার জন্য। আমরা দেশব্যাপী আমার সেন্টার ছড়িয়ে পড়বে একদিন, এই প্রত্যাশা কিন্তু আমি রাখি। আল্লাহর কাছে আমি আশা করি যে একদিন আমার প্রতিষ্ঠান সারা বাংলাদেশের আনাচে কানাচে যাবে। যে আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমরাও আশা করি আলোক হেলথ কেয়ার তাদের অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে। দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।